আজ রাতে ডক্টর ইউনূস গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে জানাজার নামাজ আগামীকাল দুপুরে হবে। দর্শক, এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে সাধারণ জনতা ভিড় লেগে যায়। ডক্টর ইউনূসের উপরে এই প্রভাবটা পড়ায় দেশবাসীর মধ্যে কান্নার জোয়ার বইছে। এদিকে আজ রাতে ডক্টর ইউনূসের উপর কঠিন প্রভাব পড়ে আওয়ামী লীগ কর্মীদের অ্যাকশনে। গোপনে তার বাসভবনে ঢুকে উসমান হাদির মতো অবস্থা করেছে। এই নিয়ে দেশবাসীর মধ্যেও উত্তেজনা শুরু হয়েছে। উসমান হাদির খুনি ফয়সাল 127 কোটি টাকা সহ এইমাত্র ধরা পড়ল। উসমান হাদিকে হত্যা চেষ্টার পর ফয়সাল ও আলমগীর পুনরায় আগারগাঁওয়ে যায় এবং হত্যা চেষ্টায় ব্যবহৃত পিস্তল ও গোলাবারুদ লুকানোর পরিকল্পনা করে। উচিত ছিল হাদি ভাইয়ের জানাজার পর থেকে আনলিমিটেড আন্দোলনে যাওয়া। আমাদের উচিত ছিল এই সরকারকে এতদিনে একেবারে কুণ্ঠাসা করে ফেলা। মনে হচ্ছে এই দলের মনে হচ্ছে হাদির জীবন চলে গেছে, আমার ভাই এভাবে চলে গেছে, এদের মনে কিছু যায় আসে না। দেশে ফিরে জাতীয় নির্বাচনের আগে বিরাট ভুল করলেন তারেক রহমান। এটা ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে খচিত থাকবে। অবশেষে গুঞ্জন সত্যি হলো, হাদি হত্যায় ধরা খেল বিতর্কিত বিএনপি নেতা মির্জা আব্বাস। এদিকে এবার যেন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ভাষণের সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ দেখে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মুখ খুলেছে এবং বাংলাদেশের উপর সরাসরি অ্যাকশন নিচ্ছে শেখ হাসিনাকে সাপোর্ট করে। আজকে রাতে দেশের নতুন একটি ঘটনা ঘটে যায়। ডক্টর ইউনূস নতুন করে বিপদের মুখে পড়েন। গত কিছুদিন আগে উসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল। আজকে দেখতে পারি সেম আরেকটি ঘটনা ঘটে। আমরা আগে থেকেই সন্দেহ করছিলাম, বা দেশের প্রত্যেকটা জনগণ সন্দেহ করছিল উসমান হাদির পর আরও কয়েকটি ঘটনা ঘটবে। এরপর থেকেই দেশে অস্থিতিশীল পরিবেশ এবং রাজনৈতিক প্রেক্ষাপট উত্তাল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাসভবনের সামনের অবস্থা এবং দেশের প্রত্যেকটা জনগণ যে আবারও কান্না করতেছে এই ঘটনাগুলো দেখে, সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। এনসিপির তখন রমরমা অবস্থা। দলটিকে কাছে ভেড়াতে কম বেশি চেষ্টা করেছে সব দলই। তবে 30টি আসনের নিশ্চয়তা পেয়ে জামায়াতের সাথে জোট করে এনসিপি, যদিও 40টি আসন নাকি চেয়েছিল এনসিপি। যাই হোক, জামায়াতের সঙ্গে জোট বাঁধাকে কেন্দ্র করে কিংবা তারেক রহমানের সুদিন দেখে এনসিপি থেকে এই কয়দিনে যে কয়জন নেতাকর্মী পদত্যাগ করেছেন, তাতে দলটির অবস্থা এখন যেন অর্জুন গাছ, ছাল নাই নাই অবস্থা। এই অবস্থায় শোনা গেল জামায়াত নাকি এনসিপিকে 10টির বেশি আসন দিতে চায় না। এ নিয়ে হাস্যরস সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষ বলছে দুধ দেখিয়ে এনসিপিকে ঘোল খাইয়েছে নাকি জামায়াত। বিশ্লেষকরা বলছেন এটি জামায়াতের দুধ এবং ঘোলের রাজনীতি। 2025 সালের 28 ফেব্রুয়ারি এক আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে এনসিপির জন্ম। জুলাই বিপ্লবের পর ছাত্রনেতারা যখন নতুন বন্দোবস্তর ডাক দিয়েছিলেন, তখন সাধারণ মানুষের মনে ধারণা জন্মেছিল যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে হয়তো একটি শক্তিশালী তৃতীয় ধারার উত্থান ঘটবে। আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমদের হাত ধরে সেই স্বপ্ন ডানা মেললেও বছর না ঘুরতেই সেই ডানা এখন ভাঙার উপক্রম। রাজনীতির মাঠে গুঞ্জন ছিল এনসিপি শুরুতে 50টি আসনের দাবি নিয়ে বিভিন্ন দলের সাথে দর কষাকষি করছিল। বিএনপির সাথেও তাদের আলোচনা হয়েছিল বলে শোনা যায়, কিন্তু সেখানে বনিবনা না হওয়ায় তারা জামায়াতে ইসলামের দিকে ঝুঁকে যায়। জামায়াত তো শুরুতে এনসিপিকে কাছে টানতে বেশ উদারতা দেখায়। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে এনসিপি নেতাদের একাধিক বৈঠকের পর 30টি আসনের সমঝোতার খবর চাউর হয়। এনসিপির কর্মীরা ভেবেছিলেন, যাক, অন্তত 30টি আসনে তো ধানের শীষ বা দাঁড়িপাল্লার বিপরীতে তাদের শাপলাকলি বা অন্য কোনো প্রতীকের জোর লড়াই হবে। কিন্তু এখন মুদ্রার অপর পিঠ দেখছে এনসিপি। কিন্তু রাজনীতির অঙ্ক অতটা সরলও নয়। নির্বাচনের তফসিল ঘোষণা এবং জোটের আনুষ্ঠানিকতা যত এগিয়ে যাচ্ছে, জামায়াত তাদের আসল রূপ দেখাতে শুরু করেছে। বিশ্বস্ত সূত্রের খবর, জামায়াত এখন এনসিপিকে 10 থেকে 12টির বেশি আসন দিতে নারাজ। জামায়াতের যুক্তি, মাঠ পর্যায়ে এনসিপির ভোট ব্যাংক নেই, তাদের জনসমর্থন শুধুই ফেসবুক আর ইউটিউব কেন্দ্রিক। তাই 30টি আসন ছেড়ে দিলে সেগুলো মহাজোট বা বিএনপির হাতে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। জামায়াতের এই ইউটার্ন এনসিপির জন্য বিশাল এক ধাক্কা। একেই সাধারণ মানুষ বলছে দুধ দেখিয়ে ঘোল খাওয়ানো। 30 আসনের মূলা ঝুলিয়ে জামায়াত এনসিপিকে জোটে ভিড়িয়েছে ঠিকই, কিন্তু এখন আসন ভাগাভাগির টেবিলে এনসিপি দেখেছে তাদের থলে অনেকটাই শূন্য। নেতাকর্মীদের দল ছুটের মিছিল,
গাজীপুরে এনসিপির যে অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন তা কেবল হিমশৈলের চূড়ামাত্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একই খবর আসছে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং চট্টগ্রাম অঞ্চলে এনসিপির দুর্গ বলে খ্যাত এলাকাগুলোতেও ফাটল ধরেছে। কিন্তু কেন এই গণপদত্যাগ? 5ই আগস্টের পর বাংলাদেশে যদি কেউ নিজেকে বাঘ মনে করে থাকে সেটা ছিল বিএনপি। ওই সময়ের আবহাওয়া বলছিল যদি 15-20 দিনের মধ্যে দেশে নির্বাচন হতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপি হেসে খেলে 270টিরও বেশি সিট পেত, 270+। আর জামায়াত তখন নিজেরাই ভাবছিল যদি 20 থেকে 25টা আসন তারা পায় তবে সেটাই তাদের জন্য বিশাল অর্জন, কারণ তাদের ভোট ব্যাংক ছিল মাত্র 10% আশেপাশে। কিন্তু রাজনীতির মাঠ কি বিচিত্র যে জামায়াত 20-25টা সিট পাওয়ার স্বপ্ন দেখছিল, আজ তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। 10% ভোটের সেই দলটি এখন জনপ্রিয়তার তুঙ্গে। আর এই অসম্ভবকে সম্ভব করার পেছনে সবচেয়ে বড় অবদান কার জানেন? খোদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, কিন্তু বাস্তবতা হলো বিএনপি নিজেই তাদের ভুল রাজনীতির মাধ্যমে জামায়াতকে প্লেটে সাজিয়ে সুযোগ করে দিয়েছে। বিএনপি এমন 5টি মারাত্মক ভুল করেছে যা জামায়াতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা বিএনপির সেই 5টি মেজর ভুল এবং জামায়াতের রকেট গতিতে উত্থানের কারণগুলো পোস্টমর্টেম করব। 5ই আগস্টের পর থেকে বিএনপি একের পর এক এমন সব ভুল সিদ্ধান্ত নিয়েছে যা তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হলো 71-এর কাসুন্দি এবং রাজাকার ট্যাগ। দেখুন, গত 15 বছর ধরে জামায়াতকে কোণঠাসা করে রাখার জন্য আওয়ামী লীগ সরকার এই 71-এর গল্প আর যুদ্ধাপরাধের ইস্যুটাকে খুব সফলভাবে ব্যবহার করেছিল। বিএনপি ভাবলো 5ই আগস্টের পরও বুঝি এই একই ফর্মুলা কাজ করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল জুলাই বিপ্লব এই দেশের জেনারেশন জিনজি বা তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব পুরোপুরি বদলে দিয়েছে। আপনারা দেখেছেন জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের ছাত্ররা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই রাজাকার শব্দটা একসময় গালি ছিল, কিন্তু ছাত্ররা সেটাকে নিজেদের পরিচয় হিসেবে গ্রহণ করে স্বৈরাচারের মুখে চপেটাঘাত করেছিল। এই শব্দটা তরুণদের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিএনপি যখন আবার জামায়াতকে সেই পুরনো রাজাকার ট্যাগ দিয়ে ঘায়েল করার চেষ্টা করলো, তখন সেটা বুমেরাং হয়ে ফিরে এলো। তরুণ প্রজন্ম ভাবলো আমরা যে ট্যাগ নিয়ে রাস্তায় রক্ত দিলাম, বিএনপি এখন সেটা দিয়েই রাজনীতি করতে চাইছে। ফলাফল, যে অস্ত্র দিয়ে বিএনপি জামায়াতকে মারতে গেল সেই অস্ত্র উল্টো বিএনপির গায়ে লাগলো। জামায়াতকে অজনপ্রিয় করতে গিয়ে বিএনপি নিজেই তরুণদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেল। দ্বিতীয় যে কারণে বিএনপি পিছিয়ে পড়লো তা হলো তাদের বুদ্ধিভিত্তিক দেউলিয়াত্ম বা ফাঁফরবাজ বুদ্ধিজীবী। রাজনীতি এখন আর শুধু রাজপথের মিছিল নয়, রাজনীতি এখন মিডিয়া আর টকশোর টেবিলের তর্কের যুদ্ধ। আর এই যুদ্ধে বিএনপি যাদের সেনাপতি বানিয়ে পাঠাচ্ছে তারা জামায়াতের সামনে টিকতেই পারছে না। বিএনপির পক্ষে যারা কথা বলতে আসেন, যেমন ধরুন শাহেদ আলম কিংবা এমন আরো অনেকজন, তাদের কথাবার্তায় যুক্তির চেয়ে ফাঁফর বা ফাঁকা বলি বেশি থাকে। অন্যদিকে জামায়াত গত কয়েক বছরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে একদল স্মার্ট তুখোর বক্তা এবং বুদ্ধিজীবী তৈরি করেছে। শিশির মনির, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কিংবা শাহরিয়ার কবিরদের মতো বাঘা বাঘা বক্তাদের সামনে বিএনপির তথাকথিত বুদ্ধিজীবীরা শিশুসম। একটা উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। সম্প্রতি একটি টক শোতে শাহেদ আলম এবং শিশির মনির মুখোমুখি হয়েছিলেন। শাহেদ আলম সারা দিন কথা বলে যা বোঝাতে পারেন না, শিশির মনির মাত্র 2-1 সেকেন্ডে একটা লজিক দিয়ে তাকে ক্লিন বোল্ড করে দিলেন। শাহেদ আলমকে প্যাঁচে ফেলতে শিশির মনিরের কোনো কষ্টই করতে হয়নি, শুধু শাহেদ আলমের লজিকলেস কথাগুলো ধরিয়ে দিতে তিনি চুপসে গেলেন। এই যে অনলাইনে যুগে মানুষ দেখছে বিএনপির প্রতিনিধিরা যুক্তিতে হেরে যাচ্ছে আর জামায়াতের প্রতিনিধিরা বা মাস্টারপিসরা স্মার্টলি কথা বলছে, এটা জামায়াতের গ্রহণযোগ্যতাকে আকাশচুম্বী করেছে। মানুষ এখন স্মার্টনেস পছন্দ করে, আর সেই জায়গায় বিএনপি ডাহা ফেল করেছে। দেশে ফিরে জাতীয় নির্বাচনের আগে বিরাট ভুল করলেন তারেক রহমান। এটা ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে খচিত থাকবে এবং তারেক রহমানকে নিয়ে তার মৃত্যুর পর যে স্টাডি করা হবে তখন এটা একটা ব্ল্যাক স্পট হিসাবে তার নামের পেছনে থেকে যাবে এবং তারেক রহমানকে আগামী নির্বাচনে তার এই ভুলের মাসুল দিতে হবে। তো দর্শক, কি ঘটিয়েছে দেখেন। তারেক রহমান, বিএনপি এরা দাবি করে তারা গণতান্ত্রিক দল, তারা লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে। কিছুদিন আগে মির্জা ফখরুল বলেছেন যে বিএনপি কোনো বিপ্লবী দল নয়, তারা লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে। যদি বিএনপি নিজেরাও থিওরিটিক্যাল ক্রাইসিসে আছে, প্র্যাকটিক্যাল ক্রাইসিসে আছে, এই বিএনপির ধ্বংস অনিবার্য। আমি রাজনীতি যত বুঝি, বিএনপিকে যত থিওরি দিয়ে ব্যাখ্যা করি, সব থিওরির সাচ বলে যে এই বিএনপি ধ্বংস হবে।
দেখেন, একদিকে বিএনপি বলে যে আমরা 24-এ যুদ্ধ করেছি, 24-এর বিপ্লবের মাস্টার মাইন্ড তারেক রহমান, আরেকদিকে বলে যে আমরা বিপ্লবী দল নই। অথচ 24-এ হয়েছে থানা পোড়ানো, পুলিশ হত্যা, মেট্রো রেল ভাঙা, কারাগারে হামলা করা, বিটিভি ভবনে আগুন দেওয়া, সেতু ভবন পোড়ানো। এটি তো 24-এর বিজয়ের মূল কারণ। তারপরে আওয়ামী লীগকে দেশ ত্যাগ করো। ভাই, কোন লিবারাল ডেমোক্রেসিতে এগুলো আছে? তো এগুলোর মাস্টার মাইন্ড তারেক রহমান, আবার বলেন যে লিবারাল ডেমোক্রেসির দল। আচ্ছা, লিবারাল ডেমোক্রেসিতে পরিবারতন্ত্র নাই, পৃথিবীর কোন লিবারাল ডেমোক্রেটিক পার্টিতে পরিবারতন্ত্র নাই। আর বিএনপি তো পরিবারতান্ত্রিক দল। পরিবারতন্ত্র, শুধু পরিবারতন্ত্র না, একটা মজার পরিভাষা ব্যবহার করেছেন একজন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক এবং গবেষক। পরিভাষাটা অনেকটা যৌনতান্ত্রিক বা এই টাইপের, যে বিএনপির যে নেতৃত্ব, এখানে তো গণতন্ত্র নাই, এটা যৌন গণতান্ত্রিক। যৌন গণতান্ত্রিক মানে পারিবারিক, বংশানুক্রমিক। যেমন বাবার ছেলে, তার ছেলে, তার ছেলে, তো এইটাই তো যৌন ঘটিত সন্তান, মানে এইভাবে ব্যাখ্যা করেছেন। বিষয়টা তো অনেকটা এরকম। দেখেন, লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে বলে দাবি করে, অথচ দলের মধ্যে সিটি ভোটার ডেমোক্রেসি নেই। আচ্ছা বলেন তো, বিএনপির লাস্ট কাউন্সিল কবে হয়েছিল? সম্ভবত 2016-তে। তারপরে 10 বছর পেরিয়ে গেছে, কোনো কাউন্সিল নাই। মির্জা ফখরুলকে তো সারা ভারপ্রাপ্ত মহাসচিব কিভাবে ভারমুক্ত হলেন তার কোনো ব্যাখ্যা নাই। বিএনপির যে দলের মধ্যে গণতন্ত্র থাকে না, বিএনপির ছাত্র সংসদ কেন জিততে পারে না? দেখেন, ছাত্র দলের নেতা নির্বাচিত হয় কিভাবে? ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র কত প্রকার কি কি, রাজতন্ত্র কত প্রকার কি কি, বিএনপি, ছাত্রদল, যুবদল, এদিকে তাকালে বুঝবেন। আচ্ছা, একটা দলের, ডেমোক্রেটিক একটা দলের নেতা নির্বাচিত হবে ডেলিগেটদের ভোটে, কাউন্সিলে। একটা নির্মম সত্য কথা যদি আমাকে বলতে হয়, সেটা হচ্ছে আমরা যারা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সম্পর্কের একটা মানে ঘিময় পরিস্থিতি তৈরি হবে, সারা পৃথিবী লাফায়া লাফায়া সেখানে বিনিয়োগ করবে, সারা পৃথিবীতে বাঙালিরা হাত চাইলেই ভিসা পাবে, সারা পৃথিবী থেকে মানে বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। বাস্তবতা হচ্ছে, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসলেন, পশ্চিমা বিশ্ব অনেকটা মুখ তুলে নিয়েছে বাংলাদেশের উপর থেকে। বেশ কয়েকটা কারণের মধ্যে হচ্ছে, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ, বিনিয়োগ অনেক ক্ষেত্রে আসে নাই, প্লাস সারাদিন মুখে মুখে ভারত না, দিল্লি না, ঢাকা এগুলো বললেও ভারত সরকারের সাথে একের পর এক চুক্তি কন্টিনিউ চলতেছিল, পাকিস্তানের সাথে সম্পর্কের জায়গা তৈরি হচ্ছিল। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস না বিএনপি কে খুশি রাখতে পারতেছেন, আওয়ামী লীগ তো খালি সুযোগ পাইলেই হয়েছে, আর জামাতও ততটা খুশি না, এনসিপি ওনাকে এখন গাদ্দার ডাকে, সাংবাদিক ইলিয়াসও গালি দেয়, পিনাকিও গালি দেয়। তিনি যে আসলে কার কাছে ভালো আছেন এটা জানি না। তবে তিনার আমলে বাংলাদেশের জন্য বেশ কিছু দুঃসংবাদ আসতেছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। হঠাৎ করে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন আইন করে বাংলাদেশের তালিকায় ফেলাই দিল। এটা বাংলাদেশের জন্য পজিটিভ না, আমেরিকা যাবার স্বপ্নে কিন্তু ভাটা পড়ে যাচ্ছে। বেশ স্ট্রিক্ট কিছু আইন আগে ছিল, তবে বাংলাদেশের লিস্টে ছিল না, বাংলাদেশের লিস্টে তোলা হয়েছে। বাংলাদেশ সহ আরো 25টি দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ $15,000 জামানত অথবা বন্ড জমা দিতে হবে। $15,000 রাইট নাও হিসাব করলে প্রায়, আমার ধারণা প্রায় 18 থেকে 19 লক্ষ টাকা আপনাকে জামানত রাখতে হবে। তো কারা কারা এটা রাখতে হবে দেখেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে যে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরো 2টি দেশ, নেপাল এবং ভুটানও রয়েছে। অন্য দেশের কি হয় এটা আমার ফ্যাক্ট না, আমি আমার দেশ নিয়ে চিন্তা করছি। তবে আফ্রিকা, লাতিন আমেরিকার বেশ কিছু দেশও তারা নতুন করে অন্তর্ভুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা B1 অথবা B2 ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে $5,000 থেকে $15,000 বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে। তবে নতুন এই নীতি কার্যকর হতে যাচ্ছে আগামী 21শে জানুয়ারি, অর্থাৎ আমি নিউজটি করছি 8 জানুয়ারিতে, আর এটা কার্যকর হবে 8 থেকে প্রায় 12 দিন পরে। যারা যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা এই টাইপের ভিসাতে যাবেন, আপনাদেরকেও দিতে হবে। এখন ডিপেন্ড করবে 5,000 থেকে 15,000। এখন আমরা বাংলাদেশের মানুষ যারা ইউরোপে ঢুকি, 98% রিফিউজি স্ট্যাটাসে ঢুকি, তাই না? অথবা ট্যুরিস্ট ভিসায় ঢুকি, ঢুকা গিয়ে আমরা আস্তে আস্তে নিজেদের জায়গা করি। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাস। আস্তে আস্তে এখন অনেক স্টুডেন্ট ভিসা হচ্ছে,
সেগুলো তো আমরা জালিয়াতি করি, যাইয়া ভাইগা টাইগা যাই, পড়াশোনা করি না, স্যাংজেনভুক্ত। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে উসমান হাদির ঘটনা নিয়ে কথা হয় এবং ডক্টর ইউনূসের উপর অনেক প্রভাব বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, এনসিপি দল নিয়ে, এইসব নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।